সালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে নতুন অধ্যায়ের সূচনা। অনুশীলনী 2.3। এই অনুশীলনীর উদাহরণগুলোর যেগুলো রয়েছে সেগুলো করে দিলাম না, শুধু অনুশীলনী 2.3-এর একেবারে বহু নির্বাচনী অর্থাৎ সঠিক উত্তরটি এগুলো সহ নৈর্ব্যক্তিক সহ আমি সমাধানগুলো তুলে ধরব। এর সমাধান মূলত রয়েছে 15 নম্বর থেকে শুরু, 14 নম্বর পর্যন্ত তোমার মানে বহু নির্বাচনী রয়েছে, আর 15 নম্বর থেকে লিখিত অঙ্ক রয়েছে। তো আমি ইনশাল্লাহ সবগুলোই করে দেব, যাতে তোমাদের আর নতুন করে অন্য কোথাও সমাধান খুঁজতে না হয়। যদিও উদাহরণগুলো করছি না, কিন্তু অত্যাধিক সহজ নিয়মে এগুলো করার চেষ্টা করব। অবশ্যই আমি সব কিছু ভেঙেই বোঝানোর চেষ্টা করব। সো সাথেই থাকো। আরেকটি বিষয়, অনেক সময় আমরা যে আমি বিশেষ করে দুই একটি যে ভুল করি, এই ভুলটা কিন্তু আমার কমেন্ট আসে, এটা আমাকে একেবারে 100% শেয়ার করে আমার ভিডিওগুলো তোমরা পুরোটাই দেখো, যার কারণে সেই ভুলটা ধরতে পেরেছ। আর এই ভুলটাই ভুল না, বরং এটাই একটা আমার জাস্টিফাই। বলি মুখে সঠিকটা, লিখি আরেকটা। জাস্ট কতটা কেয়ারফুল তোমরা। সো হ্যাভ এ গুড লাক। যাই হোক, আজকে আমি এগুলো তুলে ধরছি। এখানে লক্ষ্য করছো যে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। এখানে লেখা আছে অনুপাত। তো অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ, কয়ের সাথে এই খ মিল হবে। এরপর লক্ষ্য করছো একক অনুপাত, মানে অনুপাতের উত্তর রাশি ও পূর্ব রাশি 1:1 হতে হবে। তো 9:9 এটি একক অনুপাত, অর্থাৎ 9 দিয়ে ভাঙলে 1, 9 দিয়ে কাটলে 1, 1:1। তার মানে সমান সমান অনুপাত থাকলে, পূর্ব রাশি আর উত্তর রাশি সমান থাকলে সেটাই একক অনুপাত। শতকরার প্রতীক কে না পারে বলো? ছোট বাচ্চার আব্বারাও পারবে। এই যে পার্সেন্ট। গুরু অনুপাত। তো গুরু তো বড়ই হয়, তাই না? সবচেয়ে সহজ বিষয় যে গুরু যেহেতু বড়, সো বড়টা আগে আসবে। তো এখানে বড় কোনটা অনুপাতের মধ্যে? এই যে 7 বড় 3 ছোট। তো গুরু যেহেতু গুরুটা আগেই থাকবে, আর লঘু মানে ছোট, ছোটটা আগে থাকবে। তার মানে গ নম্বর 1:5। আশা করি বুঝতে পেরেছ। আমি খাতায় কলমে অবশ্যই করে দেব, যেটা প্রয়োজন বোধ করব। এখানে অপশন দিয়ে বহু নির্বাচনী দেওয়া আছে, বলছে অনুপাত কি? তো আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, বাস। 3 নম্বর 2:5 এর সমতুল অনুপাত। সমতুল অনুপাত বের করতে হলে ভগ্নাংশের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করো। তো 2 দ্বারা যদি গুণ করো, 2 2 4, 2 দ্বারা গুণ করলে 5 2 10, তার মানে 4:10 আছে কি? হ্যাঁ আছে, এই যে এটা 4:10, এটাই উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে 4 নম্বরটা লক্ষ্য করছো, 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত কীভাবে নির্ণয় করতে হয়? মিশ্র অনুপাত নির্ণয় করতে হয়, এই এটার পূর্ব রাশি আর এটার পূর্ব রাশি গুণ করো, 3 4 12, আর এটার পূর্ব রাশি আর এটার পূর্ব রাশি গুণ করো, 4 5 20, অর্থাৎ 12:20। এই যে মূলত উত্তর খ নম্বর 12:20। এরপরে আরও একটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 3:20।
অনুপাতটি শতকরা প্রকাশ করলে কোনটি হবে? শতকরা প্রকাশ মানে অবশ্যই তো বুঝেছ, তাই না? তো শতকরা প্রকাশ করলে কোনটি হবে তা আমরা বের করতে পারি যেভাবে, সেটা হলো এই যে দেখো আমি খাতায় তুলছি, কি অত আছে 3-এর নিচে 20। অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ, তো 3-এর নিচে 20, একে শতকরা প্রকাশ করতে হবে। তো শতকরা প্রকাশ মানে দুটাকে 100 দ্বারা গুণ করো। এবার এই 100টাকে আলাদা করে রেখে দাও, তাহলে উপরে থাকবে 3 গুণ 100 আর নিচে থাকবে 20 গুণ 1/100, মানে পার্সেন্ট হিসাবে প্রকাশ করতে হবে। এটার মানে হচ্ছে পার্সেন্ট, কিন্তু পার্সেন্ট দিয়ে এটা না, এটার মানেই পার্সেন্ট। তো এটাকে রেখে দাও, অর্থাৎ এই 100টাকে আমি এখানে রেখে দিলাম। আর এটাকে আমরা কাটাকাটি করব, 5 হবে এটা। 20 দিয়ে 100কে কাটলে 5, 3 5 15, অর্থাৎ উত্তরটা আসছে তোমার 15। আর এই যে 1/100 এটার জন্য পার্সেন্ট, ঠিক আছে, তার মানে 15%। উত্তর হবে 15%। আশা করি বুঝতে পেরেছ। এবারে লক্ষ্য করছো 6 নম্বরটা, 200 সেন্টিমিটারের 1%। তো 200 সেন্টিমিটার 1% কত? বোঝাই যাচ্ছে এটা 2 সেন্টিমিটার হবে, কেননা আমরা যদি বলি এখানে যে 200 এর 1%, 1% মানে কি 1-এর নিচে 100। তো এই 100 দ্বারা যদি এটাকে কাটি তাহলে হবে 2, 2-1-কে 2, এর মানে গুণ 2-1-কে 2, 2 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আছে 1:5। 1:5 অনুপাতের পূর্ব রাশি 1, ঠিক আছে, উত্তর রাশি 5, ঠিক আছে, ব্যস্ত অনুপাত 5:1, হ্যাঁ এটাও ঠিক আছে। ব্যস্ত অনুপাত মানে 5টা এদিকে আসবে, 1টা এদিকে যাবে, এটার নামই ব্যস্ত অনুপাত। তাহলে নিচের কোনটি সঠিক? 1, 2, 3 সবই সঠিক হবে, ঠিক আছে, 1, 2, 3 উত্তর সবই সঠিক। এরপরে 8 নম্বর বলেছে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে ছাত্রী সংখ্যা 60 জন, ঠিক আছে, ছাত্র সংখ্যা 40 জন, ঠিক আছে, এবং ছাত্রছাত্রীর অনুপাত 3:2, এটাও ঠিক আছে। আমার মনে হচ্ছে কাটলে এটাও ঠিক হতে পারে। 3:3, 20 দিয়ে কাটলে ছাত্র, ও এখানে আছে ছাত্রী সংখ্যা 60, তা আর এখানে আছে ছাত্রই আছে 3। উফ, হয়নি, এটা হবে না, কেননা অনুপাত কীভাবে করব? এটা তো ছাত্রী সংখ্যা 60, তাহলে 60 অনুপাত ছাত্র সংখ্যা 40, তাহলে এটা হচ্ছে ছাত্রী। 3:2 হচ্ছে 20 দিয়ে কাটলে, 20 দিয়ে যদি 60কে ভাগ করো 3, 20 দিয়ে 40কে ভাগ করলে 2, তাহলে 3:2 হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ছাত্রী, কিন্তু এখানে লেখা আছে ছাত্র আগে, ছাত্র আর ছাত্রী লেখা আছে, ছাত্র তারপর ছাত্রী, এই জন্যেই বিষয়টা এটা ভুল। তার মানে উত্তর হবে 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করছো নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রের প্রতিটি অংশ সমান, অর্থাৎ এই অংশ, এই অংশ, এই অংশ আর এই অংশ সমান। এখন চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত? দাগাঙ্কিত অংশ আর সম্পূর্ণ অংশের অনুপাত। দাগাঙ্কিত অংশ দেখো, দাগাঙ্কিত বলতে এই যে 1 ভাগ দাগিয়েছে, আর 1, 2, 3, 4 মোট 4 ভাগ করেছে, তার মধ্যে 1 ভাগ দাগিয়েছে, তো দাগাঙ্কিত কথাটা আগে লিখেছে, কতখানি? 1 ভাগ, তার মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে দাগাঙ্কিত, তার মানে উত্তরটা 1:4। দাগাঙ্কিত অংশ আগে যেহেতু বলেছে, আর সম্পূর্ণ অংশ 4, উত্তরটা হবে ক নম্বরটা, ওকে। তারপরে এখানে চিত্রে বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এদিকে এদিকে আছে 2 মিটার, এদিকেও 2 মিটার, তো
তো বাহু গুণ বাহু অর্থাৎ 2 দুগুণে 4 বর্গ মিটার। উত্তর হবে 4 বর্গ মিটার। এই যে দেওয়া আছে উত্তর 4 বর্গ মিটার। এটা তো জানি আমরা, তাই না? বাহু গুণ বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বলছে নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। 11 ও 12 নং প্রশ্ন উত্তর দিতে হবে। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পূর্ণ করতে পারে। মানে 2 জন পুরুষ মানেই 3 জন বালক। 2 জন পুরুষ কাজটি সম্পূর্ণ করে 900 টাকা পেল। এখন এখানে বলেছে 3 জন বালক কতজন পুরুষের সমান কাজ করে, 9 জন বালক 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করে। তো আমি এখানে মুখে মুখে বলে দিই, 3 জন বালক মানে 2 জন পুরুষ। তাহলে আরও 3 জন নাও, তাহলে হবে 6 জন বালক, 2 2 4 জন। আরও 3 জন নাও, তাহলে হবে 3 3 9 জন বালক আর 2 জন 2 জন 2 জন 6 জন পুরুষ। তার মানে উত্তরটা হবে 11 নম্বরের 6 জন। ঠিক আছে, 11 নম্বরটা হবে উত্তর 6 জন। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ বিষয়। 11 নম্বরটা 6 জন হবে। এর পরবর্তীতে বলেছে যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত। মানে 2 জন পুরুষ করেছে, 900 টাকা পেল। এই যেখানে লেখাই আছে যে 2 জন পুরুষ কাজটি সম্পূর্ণ করে 900 টাকা পেল। এখন 2 জনের জায়গায় 3 জন বালক যদি করে তাহলে অবশ্যই 300 টাকা, 3 3 900, কেননা 2 জন ভাগ করে নিয়েছে 900 টাকা। এবার 3 জন ভাগ করে নিবে 3 3 900। ওকে, সুন্দরভাবে আশা করি বুঝে যাচ্ছে। মৌখিকভাবে বলে দিচ্ছি যেহেতু এটা নৈর্ব্যক্তিক প্রশ্ন। এবার 13 নম্বর, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত। 70% নাম্বার পেয়েছে, তার মানে কি 100তে 70 পেয়েছে, 700তে কত পেয়েছে এটাই বোঝাচ্ছে। তাই 100তে 70 মানে 7টা সাবজেক্ট, 7 7 49, বোঝাই যাচ্ছে এই যে 490 হবে, কারণ 60টা সাবজেক্ট 700। সো 70 পেয়েছে, তাই 70কে 7 দ্বারা গুণ করে। এটা মৌখিকভাবে, অঙ্কের নিয়মে করছি না, কিন্তু আমি মৌখিকভাবে করে দিলাম যেভাবে তোমরা নৈর্ব্যক্তিকটা বের করবে। কারণ অঙ্ক করে যদি বের করতে চাও তাহলে তো 70-এ পায় 100, অতএব 1-এ পায় এত, অতএব 700-তে পায় এত, এইভাবে লিখতে হতো। কিন্তু না, আমি মৌখিকভাবে টেকনিকে সহজে করে দিলাম। এবার 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত। 8 কেজি চালের দাম এত টাকা, অতএব 1 কেজির দাম এটার নিচে 8, আর 5 কেজির দাম এটার সাথে 5 গুণ হবে, তার মানে 168 গুণ 5 আর 8 দিয়ে ভাগ, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, 168 গুণ 5 তাকে 8 দিয়ে ভাগ দিবে, এটা গুণ দিয়ে 8 দিয়ে ভাগ দিবে, তাহলে উত্তর আসবে 105 টাকা। ওকে, আচ্ছা, এইবারে পরবর্তীতে এখানে বলেছে 15 নম্বরটা, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। একেবারে হুবহু এই অঙ্ক যেভাবে করতে যদি করা লাগতো তাহলে এটাও সেইভাবেই করা লাগবে। তাহলে এই একটা অঙ্ক আমি খাতায় করে দিচ্ছি। এখানে বলেছে যে 7 কেজি চালের দাম, আরও 3টা আছে এই পৃষ্ঠা, করে দেবো সবগুলোই। 7 কেজি চালের দাম 280, 15 কেজি চালের দাম কত। সো খাতা আমি যদি একটুবার কলমটা নিই, সহজে লিখতে পারি এইভাবে যে এটা কত নম্বর, এটা হচ্ছে 15 নম্বর। সমাধান, অবশ্যই সমাধান কথাটা সুন্দরভাবে লিখবে 7 কেজি চালের দাম
7 কেজি চালের দাম কত টাকা আছে? 280 টাকা। 280 টাকা। 7 কেজি চালের দাম 280 টাকা। 15 কেজি চালের দাম বের করতে বলেছে, তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী অতএব একটার দাম আগে বের করতে হবে 1 কেজি, তাহলে অবশ্যই কম, তাহলে 280-র নিচে 7। অতএব কত কেজি? 15 কেজি চালের দাম 280 গুণ 15 নিচে 7। এই 7 দিয়ে এটাকে কাটলে 4 আর এই 0 চলে গেল, 4 7 28। এবার 4 15 60 আর 0, তার মানে 600 টাকা। এটাই উত্তর হবে। হ্যাঁ, অতএব চালের দাম, অতএব চালের দাম 600 টাকা। ওকে, চলো আমরা নেক্সট দুটো অঙ্ক সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি। 16 নম্বরটা বলেছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? এই অঙ্কটা, এটাও যদিও সহজ, তারপরও একটাবার একটু বুঝে নিলে প্রতিটা অঙ্কই সহজ মনে হবে। কিভাবে? শেষের প্রশ্নের দিকে লক্ষ্য করবে। বলেছে দিন, কত দিন চলবে, তার মানে দিনের হিসাবটা চেয়েছে। সো ঐকিক নিয়মে যখন আমরা এই অঙ্কটাকে সাজাবো, তখন এই দিনের প্রসঙ্গটা, দিনের কথাটা, দিনের বিষয়টা ওই লাইনের শেষের দিকে থাকবে। তার মানে আমরা সরাসরিভাবে লিখতে পারি যে কত নম্বর এটা? এটা হচ্ছে 16 নম্বর। সমাধান। কত জনের? 50 জনের খাদ্য আছে। 50 জনের খাদ্য আছে 15 দিনের। অতএব 1 জনের খাদ্য আছে। এখন 50 জন যেখানে 15 দিন খাবে, একজন যদি সেই খাদ্যটা খেতে চায়, তাহলে অবশ্যই অনেক দিন যাবে। তার মানে এখানে যে সংখ্যাটা আছে 15 গুণ 50। অতএব কত জনের চেয়েছে? 25 জনের খাদ্য আছে। 25 জনের খাদ্য আছে 15 গুণ 50 নিচে 25। 25 দিয়ে 50কে কাটলে 2, তার মানে উত্তর হবে এই 2 দ্বারা গুণ অবস্থায় 15 আছে। 15 দুগুণ 30 দিনের। বাস, অঙ্কটা শেষ। অতএব 25 জনের খাদ্য আছে 30 দিনের। বাস, এটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে 17 নম্বর। 17 নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে লেখা আছে একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? এটাও বিষয়টা চেয়েছে কি, শেষের দিকে পড়ো, কত টাকা বিনিয়োগ করতে হবে। 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে কত টাকা? এখন 9,000 টাকা দিয়ে শুরু করেছে, এতে করে তার লাভ হয় হচ্ছে 450 টাকা। এখন 9,000 জায়গায় যদি আরেকটু বেশি দিতে, তাহলে 600 টাকা লাভ হতো, তাই না?
তো এখন এইটাই প্রশ্ন যে 600 টাকা লাভ করতে হলে তাকে কত টাকা বিনিয়োগ করা উচিত ছিল। তো আমরা এখান থেকে তো এই কথাটা বুঝতে পারছি যে 450 টাকা লাভ করে এত টাকায়, তাই না? 450 টাকায় লাভ করে 450 টাকায় লাভ করে 9,000। 450 টাকা লাভ করে, টাকায় হবে না, এখানে 450 টাকা লাভ করে 9,000 টাকায়, মানে এত টাকা বিনিয়োগ করে দিই, সবচেয়ে সহজ। 450 টাকা লাভ করে এত টাকা বিনিয়োগ, বিনিয়োগে বিনিয়োগে কত টাকা বিনিয়োগে? 9,000 টাকা বিনিয়োগে 450 টাকা লাভ করে। অতএব 1 টাকা লাভ করে, 1 টাকা লাভ করতে অবশ্যই কম লাগবে, তাহলে 9,000 উপরে যাবে আর নিচে আসবে 450 টাকা বিনিয়োগে। অতএব অতএব কত টাকা লাভ করতে হলে? 600 টাকা। 600 টাকা লাভ করবে বা করে কত টাকা বিনিময়? এত গুণ 600, 9,000, এটা আবার একটা শূন্য কম দিচ্ছি কেন? এত গুণ 600 আর নিচে আছে তোমার 500, এত টাকা বিনিয়োগে, ঠিক আছে? 450 টাকা লাভ করে তোমার 9,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 1 টাকা লাভ করতে হলে অবশ্যই একটু কম বিনিয়োগ করবে, আর 600 টাকা লাভ করতে হলে একটু বেশি করতে হবে, যার কারণে 9,000 গুণ এই 600 আর নিচে যা আছে তাই কাটাকাটি করা যায়। সেটা হলো এই শূন্য কেটে যায়, থাকে 45, 15 দ্বারা কাটলে 3 15 45, 3 আর 15 দ্বারা এটাকে কাটলে 4, 4 15 60। এখন 3 দ্বারা দেখো এই 9কে ভাগ করা যাচ্ছে, তার মানে 3 3কে 9, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3কে 9, আর এই 3টা শূন্য চলে আসলো। 3টা শূন্য যখন আসলো, এটা কি অবস্থা আছে? 3000-এর সাথে 4 গুণ অবস্থা আছে। সো গুণ করলে হবে তোমার 1200, 3 4 1200 টাকা বিনিয়োগে, ঠিক আছে? 1200 টাকা বিনিয়োগে এই 600 টাকা লাভ করবে। তার মানে এখন আমরা এইটুকুই লিখতে পারি, অতএব এত টাকায় মানে 1200 টাকা বিনিয়োগ করতে হবে। বলছে কত টাকা বিনিয়োগ করতে হবে? অতএব 1200 টাকা বিনিয়োগ, 1200 টাকা বিনিয়োগ করতে হবে, এখানে বিনিয়োগ বানান ভুল, এখানেও বিনিয়োগ বানান ভুল আছে। এত টাকা বিনিয়োগ করতে হবে, ঠিক আছে? 1200 টাকা বিনিয়োগ করলেই 600 টাকা প্রতিদিন সে লাভ করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই 17 পর্যন্তই থাক, 1 থেকে 17 পর্যন্ত। আগামী দিনে ইনশাল্লাহ, অর্থাৎ পরের ক্লাসটি দেখতে পাবে ইন্টার স্ক্রিনে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া প্লে লিস্ট ওপেন করলে তো অবশ্যই সবগুলো একসাথে পেয়ে যাবে। তোমাদের সর্বদাই মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ জীবন লাভ করো এই প্রত্যাশায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ।